সিনেমার শুরুতে আমাদের দেখানো হয় রাসমণি বলে একটা 11 বছর বয়সী মেয়েকে। তার এখন বিয়ে। আসলে আগেকার দিনে ছোট বয়সী মেয়েদের বিয়ে হতো, তাই এই রাসমণির বিয়েটাও স্বাভাবিক। এখন তাকে যৌতুক হিসাবে তার বাবার বাড়ির তরফ থেকে 500 ভরি গয়না দেওয়া হয়। কিন্তু রাসমণির ভাগ্য এতই খারাপ ছিল, 1 বছর যেতে না যেতেই তার স্বামী মারা যায়। আর সে বিধবা হয়ে তার বাপের বাড়িতে আবার ফিরে আসে। তার এত বড় লম্বা চুল কেটে ছোট করে দেওয়া হয়। এখন রাসমণির বয়স বেড়ে যায়, এখন সে পুরোপুরি যুবতী। আর পরবর্তী দৃশ্যে রাসমণিকে দেখানো হয় সে এখন প্রৌঢ়া। এখন রাসমণি তার শৈশবের কথা ভাবতে থাকে, যখন তারা বাংলাদেশের ফরিদপুরে থাকতো। সালটা ছিল 1989, যখন বাংলাদেশ আর ভারতবর্ষ ভাগ হয়ে যায়। আর পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে থাকা বাঙালিরা এখন পশ্চিম পাকিস্তান অর্থাৎ ভারতবর্ষে চলে আসতে থাকে। সেই সময় রাসমণিও তার মা, ভাই, বোন এদের সাথে পশ্চিমবঙ্গে চলে আসে। এখন আবার দৃশ্য বর্তমানে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই রাসমণির ভাইয়ের ছেলে চন্দন বিয়ে করেছে, বউয়ের নাম লতা। এখন তার সাথে যখন পিসিমার দেখা করতে আনা হয়, তখন পিসিমা চুলের গোজ, গায়ের রং এগুলো নিয়ে কথা বলে আর আশীর্বাদ করে অনিচ্ছা সত্ত্বেও তার গয়নার বাক্স থেকে একটা বালা বউকে আশীর্বাদ স্বরূপ দেয়। এখন সেটা দেখে বড় বউ তার গয়না খতিয়ে দেখতে থাকে। পরের দিন যখন নতুন বউ স্নান করে জামা কাপড় মেলছিল, তখন সে দেখতে পায় তাদের এই বাড়ি থেকে একটা পুরনো পালঙ্ক তার শ্বশুরমশাই বিক্রি করে দিচ্ছে। আর সেই পালঙ্ক লোকেরা খুলে খুলে টুকরো করে নদীর ধার থেকে নিয়ে যাচ্ছে। আর এখানেই তার স্বামী চন্দন আর তার বড় ভাই বসে মাছ ধরছিল। তারা জমিদার, কিন্তু তাদের জমিদারি বলতে কিছুই নেই, কিন্তু তারা দুজনের কেউই কোনো কাজ করে না। এখন একদিন লতা তার স্বামীকে এইভাবে বেকার অবস্থায় ঘুরতে দেখে সে জিজ্ঞাসা করে, আচ্ছা, তার এই ভাত কাপড় জোগায় কে? তখন চন্দন বলে, সে ভাত কাপড় যেই জোগাক না কেন, সে বা তার দাদা কোনো কাজ করবে না, কারণ তারা জমিদার। কিন্তু দুঃখের বিষয় এই যে পার্টিশনের সময় তাদের অধিকাংশ জমি পূর্ববঙ্গে থেকে গেছে। এই বলে চন্দন গিলে করা পাঞ্জাবি আতর ঠাতর মেখে ফুলবাবুটি সেজে বেরিয়ে পড়ে। এখন আবার সারা বাড়িতে লতা একা হয়ে যায়। তখন সে সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। এখন ছাদে গিয়ে সে দেখতে পারে পাশের বাড়ির ছাদে কিছু মেয়েরা সুতো দিয়ে কাজ করছিল, কিছু বাচ্চা খেলা করছিল। এখানেই তার সাথে রেবা বলে একজন বউয়ের আলাপ হয়। আসলে রেবা ছিল চন্দনেরই জ্ঞাতি। এখন কথায় কথায় রেপা জানায় সে হচ্ছে লতার বড় জ্যাঠা শ্বশুরের ছেলের বউ। আর তার সাথে সাথে সেও জানায় রাসমণি বলে যে রয়েছে পিসি শাশুড়ি, সে নাকি যৌবনকালে বাড়ির কোন চাকরের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে সেই চাকরকে বাড়ির লোকরা পিটিয়ে মেরে ফেললে তার ছেলে আর বউকে আজও তাদের বাড়িতে আশ্রয় দিয়ে রাখা রয়েছে। এই সকল ঘটনা শুনতে শুনতে রেবা জানায় তাদের মধ্যে শরিকি গণ্ডগোল থাকার কারণে কেউ কারোর বাড়িতে যাতায়াত করতে পারে না। কিন্তু আজও কারোর বাড়ির পুজো বা কোনো অনুষ্ঠানে তাদের ডাক পড়ে। যদিও তাদের মধ্যে সম্পর্ক ভালো নয়, তবুও তারা জ্ঞাতি। এই সব কথা শুনে যখন লতা সিঁড়ি দিয়ে নেমে আসছিল, সে লক্ষ্য করে পিসিমা টান টান হয়ে শুয়ে রয়েছে। সে এসে পিসিমাকে কিছুটা নেড়ে চেড়ে দেখলেও পিসিমা সারা শব্দ দেয় না। এখন একটা আয়না নিয়ে এসে পিসিমা নিঃশ্বাস নিচ্ছে কিনা সেটা দেখতে গেলে পিসিমার আত্মা শরীর থেকে উঠে বসে। এখন পিসিমা বলে, যা বাবা, তোদের এতদিনে হাড় জুড়ালো, পিসিমা মরেছে। কি দেখতে এসছিলি? পিসিমার গয়নার বাক্স? কিন্তু লতা এইসব বিষয়ে কিছুই বলতে চায় না। তখন পিসিমা বলে সে যা যা বলছে লতা যেন তার কথা মতন কাজ করে। এই শুনে লতা পিসিমার আঁচলে বাঁধা চাবি দিয়ে তার সিন্দুক খোলে আর সেখান থেকে তার গয়নার বাক্সটা বার করে তার শাড়ির আঁচলের নিচে ঢাকা দিয়ে দৌড়ে গিয়ে নিজের ঘরে তার সিন্দুকের মধ্যে লুকিয়ে ফেলে। কিন্তু লতা যখন দৌড়ে সিঁড়ি দিয়ে নামছিল, তখন তার বড় জায়ের সাথে তার ধাক্কা লেগে যায়। তার যা লক্ষ্য করে লতা তার আঁচলের নিচে কাকালে করে কিছু জানি নিয়ে গেল। এর পরবর্তীকালে তারা যখন দেখতে পায়
যে পিসিমা মারা গেছে, তারা তখন সকলেই তার পিসিমার গয়নার বাক্স খোঁজার কাজে লেগে পড়ে। পিসিমার সিন্দুক আর ঘরের অন্যান্য জায়গা তন্ন তন্ন করে খুঁজেও তারা পিসিমার গয়নার বাক্সের কোনো চিহ্নই পায় না। এতগুলো গয়না বাড়ির মধ্যে থেকে হাতছাড়া হয়ে যাওয়াতে সকলেই রেগে যেতে থাকে। এই মুহূর্তে লতা পিসিমার আত্মাটা দেখতে পায়, যে কিনা সকলকে এইভাবে তার গয়নার বাক্স খুঁজতে দেখে হা হা করে হাসছিল। লতা এই সকল দেখে বেশ অবাক হয়ে যায়। এখন পুকুরেও জাল ফেলা হয় তার গয়নার বাক্স খোঁজার জন্য, কিন্তু সেখানেও জেলেরা জানায় পুকুরের মধ্যে কিছুই সেই রকম পাওয়া যায়নি। লতা আবারও সেইখানে পিসিমাকে একটা ইটের চাইয়ের উপরে বসে পা দুলিয়ে হাততালি দিয়ে হাসতে দেখে। এরপর বড় বউয়ের ঘরের তল্লাশি নেওয়া হয়। তার ঘর থেকে তো কিছুই পাওয়া যায় না, কিন্তু বড় বউ যে স্পষ্ট দেখেছিল ছোট বউ কাকালে করে কিছু নিয়ে আসছে, তাই সে বা ছোট বউয়ের ঘরে খানা তল্লাশি চালায়, কিন্তু সেখান থেকেও প্রথমে কিছু পাওয়া যায় না। পরে সবার নজর পড়ে খাটের নিচে রাখা সেই সিন্দুকটিতে, কিন্তু বড় বউ যখন সেই সিন্দুকটি তল্লাশি করতে যায়, সিন্দুকের ঢাকনাটি পিসিমা তার হাতের উপরে ফেলে দেয়। এরপর তার স্বামী অর্থাৎ চন্দনের বড় ভাই যখন সেটি খুঁজতে যায়, তখন আবারও সেই ঢাকনাটা তার হাতের উপরে পড়ে যায়। এবার সকলেই ভাবে এই সিন্দুকের মধ্যে কোনো ভূত আছে, তাই তারা এবার সিন্দুকটিকে আর খোঁজাখুঁজি না করে সেই ঘর থেকে চলে যেতে চায়। এর মধ্যে পুলিশ আসে, আর পুলিশের সাহায্য নিয়ে বাড়ির সকল পুরনো চাকরদেরকে বাড়ির লোকেরা ধরিয়ে দিতে থাকে, কারণ তাদের মনে হয় নিশ্চয়ই এরাই রাসমণির সেই 500 ভরি গয়নার বাক্স চুরি করেছিল। এদিকে একদিন ছাদে জামা কাপড় মেলতে থাকলে লতার বড়জা তাকে জানায় যে গয়নার বাক্সটা যে লতাই নিয়েছে সেটা সে দেখেছে, তাই লতার এখন উচিত সেই গয়নার অর্ধেক বকেরা তাকে দিয়ে দেওয়া, না হলে সে পুলিশ ডেকে সাক্ষী দিয়ে লতাকে ধরিয়ে দেবে। এখন এই অবস্থায় পিসিমা সেইখানে তাদের সমস্ত কথোপকথন শুনে ফেলে, আর এমন রেগে যায় যে বড় বউকে সেখানেই অজ্ঞান করে দেয়। বড় বউ কথা বলতে বলতে হঠাৎ করে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায়। এখন যখন বাড়িতে ডাক্তার আসে, সে লতার বড় যাকে ভালো করে পরীক্ষা করে জানায় তার জিভে প্যারালাইসিস হয়েছে, সে আর কথা বলতে পারবে না। এখন সে দূরে কিছু দেখানোর চেষ্টা করে, কিন্তু কেউই সেটা বুঝতে পারে না। সে এবার লিখে কিছু বোঝাতে চায়, কিন্তু ডাক্তার হঠাৎ করে বলে তার হাতটাও প্যারালাইসিস হয়ে গেছে, তার হাতেও আর কোনো সাড় নেই। সে অনেক কষ্ট করে বলে কিছু একটা লিখতে গেছিল, কিন্তু সেটা যে কি বাড়ির কেউই বুঝতে পারে না। আর এই অবস্থায় সে শয্যাশায়ী হয়ে অসুস্থ থেকে যায়। এখন বাড়িতে আর্থিক অনটনের কারণে একের পর এক পুরনো জিনিস বিক্রি হতে থাকে। এখানে লতার শাশুড়ি চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারে না। বাড়ির এই রকম অবস্থা দেখে লতার স্বামী চন্দন গলায় দড়ি দিতে চেষ্টা করে। তখন লতা তাকে জানায় যে তার কাছে একটা বুদ্ধি আছে, এখন চাইলে চন্দন আর লতা দুজনে মিলে একটা শাড়ির দোকান দিতে পারে, কিন্তু চন্দন জানায় যে ক্যাপিটাল কোথা থেকে আসবে। তখন লতা বলে সে সব জোগাড় করতে পারবে, শুধু চন্দনকে তার কথায় বিশ্বাস করে তার সাথে কাজ করতে হবে। লতার এত কথা শুনে চন্দন এবার সত্যি কিছুটা আশ্বস্ত হয়। এখন লতা তার পুরো প্ল্যানটা জানায়। লতা পিসিমার গয়নার বাক্স থেকে একটা ভারী গয়না বন্ধক দিয়ে আসে, আর তার পরিবর্তে সে মোটা টাকা পায়। এই টাকাটাই হলো তাদের ব্যবসার ক্যাপিটাল। এখন এই টাকা নিয়ে চন্দন যায় মাল আনতে। ক্যাপিটাল তো হলো, কিন্তু দোকানের নাম কি হবে? চন্দন জানায় লতা যে নাম দেবে তাতেই সে রাজি। অনেক ভাবনা চিন্তা করার পর লতাও জানায় যে তাদের শাড়ির দোকানের নাম হবে রাসমণি শাড়ি স্টোর্স। এদিকে লতা যখন রান্নাঘরে সবজি কাটছিল, তখন সেখানে পিসিমার আত্মা এসে লতাকে খুব করে মারধর করে। তার চারিদিকে রান্নাঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। রান্নাঘরের সবজি বাসন মশলা সব ছুঁড়ে ছুঁড়ে পিসিমা ফেলতে থাকে, আর বলে তার গয়নার বাক্সে হাত দেওয়ার অধিকার লতাকে কে দিয়েছিল। এই মুহূর্তে সেখানে লতার শাশুড়ি চলে আসে। লতা বলে আসলে সেখানে ভূমিকম্প হয়েছিল। তার শাশুড়ি বলে কই, টের পেলাম না তো। এরপর লতার স্বামী চন্দন যখন শাড়ি নিয়ে আসে, তখন সারা রাত জেগে লতা তার মধ্যে প্রাইস ট্যাগ লাগায়। এখন তাদের শাড়ির দোকানের নামও ঠিক হয়ে গেছিল, আর তারপর তারা শাড়ির দোকানটি ওপেনিং করে।
প্রথম দিন থেকেই শাড়ির দোকানের লোকজনদের সাথে লতা আর চন্দন খুব ভালো আচরণ করতে থাকে, কিন্তু বাড়ির ছেলে আর বউ এইভাবে বাজারের মাঝখানে দোকান দিয়েছে, তাতে তাদের বংশমর্যাদার খ্যাতি নষ্ট হয়ে যাবে ভেবে চন্দনের বাবা অর্থাৎ লতার শ্বশুর প্রচণ্ডভাবে রেগে যায়। তারা এখন দুই ভাই মিলে ষড়যন্ত্র করে যে লতা আর চন্দনকে তারা যথেষ্ট শাস্তি দেবে। এখন এইখানে পিসিমা চলে আসে আর লতাকে বলে সে মাংসে তো নুন দিতেই ভুলে গেছে, ভুল বলে সে মাংসে অনেকবার নুন দেওয়ায়। এর মধ্যে পিসিমা জিজ্ঞাসা করে যে তাদের শাড়ির দোকান কেমন চলছে, দোকানের নাম কি দিয়েছে। তখন পিসিমাকে লতা জানায় রাসমণি শাড়ি স্টোর্স। এই কথা শুনে পিসিমা খুবই ভাবুক হয়ে যায়। তার মতন একজন বিধবার কথা মৃত্যুর পরেও যে কেউ মনে রাখবে সে সেটা ভাবেই না। এদিকে লতা তার পুরনো সেই হাটটাও ফিরিয়ে আনে। এর মধ্যে বাজারে একজন কমলা নামে মেয়েকে দেখানো হয়, যে লাল শাড়ি পরে লাল লিপস্টিক দিয়ে খুব সেজেগুজে এসেছে রাসমণি শাড়ি স্টোর্সের খোঁজে। শাড়ির দোকানে এসে সে একটা একটা করে প্রচুর শাড়ি নামিয়ে দেখতে থাকে। একে একে তার 32টা শাড়ি পছন্দ হয়। এখন দোকানের কর্মচারীরা যখন শাড়ির দাম লিখে লতার কাছে দাম চায়, তখন লতা বলে, কি গো চন্দন বাবু, তুমি কি আমার থেকে শাড়ির দাম নেবে নাকি? এই বলে সে হা হা করে হাসতে থাকে। এদিকে একদিন লতা তার পিসি শাশুড়ি রাসমণির আত্মাকে দেখতে পায়। এখন রাসমণি লতাকে জানায় যে যেহেতু লতা বাজারের মধ্যে শাড়ির দোকান দিয়েছে, তাই তার শ্বশুর খুবই রেগে রয়েছে, সে এবার তাকে খড়ম পেটা করবে। তার শ্বশুর কিন্তু খুব রাগী লোক, তাই সে শ্বশুরকে কি বললে নিস্তার পাবে পিসিমা তাকে শিখিয়ে দিতে থাকে। তখন পিসিমা বলে তার শ্বশুরের একজন প্রেমিকা আছে যার নাম চামেলি, সে যখন রেগে যাবে তখন যদি সেখানে লতা চামেলির কথা বলে তাহলে সে বেঁচে যাবে। কিন্তু লতা বলে সে এই ধরনের কথা বলতেই পারবে না, তার জন্য সে যদি খড়ম পিঠা খায় সে খেতেও রাজি আছে। কিন্তু পিসিমা বলে যে সে কীভাবে, যে তার স্বামী চন্দন ধোয়া তুলসী পাতা, তারও একজন গার্লফ্রেন্ড আছে যার নাম কমলা। সেদিন তাদের বাজারে যে শাড়িগুলো চুরি হয়ে গেছিল সেগুলো আসলে চুরি হয়নি, চন্দন তার প্রেমিকা কমলাকে শাড়িগুলো উপহার হিসাবে দিয়েছিল। আর এরপর লতা যখন তাদের শাড়ির মূলধন কমতির কথা বলে, তখন পিসিমা জানায় সে কি বলেছে তার গয়নার বাক্স থেকে কোনো গয়না নেওয়া যাবে না, যখনই দরকার হবে তখনই সেখান থেকে গয়না নেবে, আবার সেটা ছাড়িয়ে এনে বাক্সে রেখে দিলেই হলো। এখন লতা কমলার কথা শুনে কিছুটা মনমরা হয়ে যায়। তখন তার পিসি শাশুড়ি বলে পুরুষ জাতটাই এরকম, সে বোকা ছিল তাই গয়না দিয়ে তার ভাইরা তাকে চুপ করে রেখেছিল। এখন পিসিমার যৌবনের দৃশ্য দেখানো হয়। সে বাড়িতে একা থাকাকালীন তার বাড়িতে কর্মরত একজন ভৃত্যের প্রতি তার ভালোবাসা জেগে ওঠে। সে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে সেই ভৃত্যর প্রতি তার ভালোবাসাটা বুঝিয়ে দেয় আর বলে সেই রাত্রে সকলে যখন ঘুমোবে সে যেন চুপি চুপি রাসমণির ঘরে আসে। ভৃত্যটা প্রথমে কিছুটা ইতস্তত করলেও একটা সময় গিয়ে রাজি হয়ে যায়। তাই রাত্রিবেলা ভৃত্যটি তাদের উঠোনের মাঝখানে গিয়ে পাখির ডাক ডাকতে থাকে আর রাসমণি তার জন্য ঘরে অপেক্ষা করছিল। এখন রাসমণি বারান্দায় গিয়ে ভৃত্যকে ইশারা করে তার ঘরে আসতে বলে, আর ভৃত্যটি সিঁড়ি দিয়ে উঠতে থাকতে উল্টে সেখান থেকে পড়ে যায়, আর তার পড়ে যাওয়ার সাথে সাথে সেখানে থাকা কাঁসার ঘটি বাটি সব ছিটকিয়ে পড়ে বিশাল আওয়াজ হয়, যাতে বাড়ির লোকজন জেগে যায়, তাকে চোর ভেবে খুব মারে। তারা সেই ভৃত্যটিকে এত মারে যে সে সেখানে মার খেয়ে মারা যায়। এই ঘটনাটি সেদিনকে রেবা বলছিল লতাকে। এই ছিল পিসিমার যৌবনের সেই ভৃত্যের সাথে গোপন ঘটনা। এখন দৃশ্য আবার বর্তমানে দেখানো হয়। সেদিন রাত্রে সবাই মিলে গোল মিটিং করছিল লতা আর চন্দনকে শাস্তি দেওয়ার জন্য। যদিও বিষয়টা লতার শাশুড়ি চাপা দিতে চায়, কিন্তু তার শ্বশুর বদ্ধপরিকর যে তারা এই ব্যবসা দেওয়ার জন্য ক্যাপিটাল কোথা থেকে পেল, তাদের মালি বা জোগাড় দিচ্ছে কে। এর মধ্যে লতার বড় ভাসুরও তাদের বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে, কিন্তু সেখানে রাসমণি চলে আসে আর তার শ্বশুরের কানের কাছে গিয়ে জোরে জোরে চামেলি চামেলি বলতে থাকে, যে কথাটা তার শ্বশুর শুনতে পেয়ে যায় আর তার মুখের অঙ্গভঙ্গি বদলে যায়।
সে বলে এই বিষয়ে পরে কথা বললেও হবে, তার আর এই বিষয়ে কিছু জানার নেই। কিন্তু তার বড় ভাসুর যখন আরও প্রশ্ন করছিল, তখন সে বড় ভাসুরের কানের কাছে গিয়ে জুয়ারি জুয়ারি বলে চিৎকার করতে থাকে। তখন তার শ্বশুর আর ভাসুর সেখান থেকে কোনো রকমে পালিয়ে নিজেদের সম্মান বাঁচান। আর এই কীর্তি দেখার পর চন্দন আর লতা বেশ খুশি হয়। সেদিন রাত্রে লতা চন্দনকে বলে যে কমলার বিষয়টা সে জানতে পেরে গেছে, কিন্তু সে জানে তার স্বামী পুরুষ সিংহ, তাই তাকে কোনো কিছু না লুকিয়ে সত্য কথা বলাটাই চন্দনের পক্ষে শ্রেয়। সে সকল সত্যিই মেনে নেবে, কিন্তু এরপর থেকে চন্দন জানি লতার কাছ থেকে আর কোনো কথাই না লুকায়। এদের ব্যবসায় এখন ভালো মুনাফা হতে থাকে, তাই এক এক করে জমিদার বাড়ি থেকে যেসব আসবাবগুলো বিক্রি হয়ে গেছিল সেগুলো আবার ফিরে আসতে থাকে। এইপর আবার ঘটনা দেখানো হয় বাজারের মাঝে। ওদেরই এক জ্ঞাতি ওদের দোকান থেকে শাড়ি কিনতে আসে। সেখানে সেই মেয়েটি এসে জর্জেট, সাউথ ইন্ডিয়ান, কাঞ্জিভারাম, মাইসোর সিল্ক দেখতে চায়, কিন্তু লতা জানায় তাদের তো এখানকার ছোট দোকান, তাই এই সব শাড়ি তারা রাখে না। তখন মেয়েটি জানায় কলকাতায় এইসব শাড়ির দারুণ কদর, আর তারা এইসব শাড়িই পরে। তখন সেই মেয়েটিকে অন্য একটা শাড়ি দিয়ে লতা বাড়ি ফিরে এসে সেগুলো খাতায় লিখতে থাকে। তখন পিসিমা এসে আরও নাম লেখে, দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, যেখান থেকে এই শাড়িগুলো আনা যাবে। এখন লতা বলে শাড়িগুলো আনবে কে? তখন পিসিমা বলে তোর স্বামীটা তো বোকা, সারাদিন ঘরে থেকে ঘুমিয়ে থাকে, ওকে দিয়ে কিছু কাজ করা, যা ওকে দিয়ে এই শাড়িগুলো আনা। উনি গিয়ে ঘুরে দেখে এসেছে, সত্যি সত্যি দিল্লি, মুম্বাই, মাদ্রাজে অনেক ধরনের শাড়ি পাওয়া যায়, আর সেগুলো বেশ সস্তাও। যদি ওগুলো এনে এখানের বাজারে বিক্রি করা যায় তাহলে মুনাফাটা অনেক বেশি পাওয়া যাবে। পিসিমার এই কথাগুলো শুনে লতাও রাজি হয়ে যায় আর বলে ক্যাপিটাল। তখন পিসিমা বলে তার গয়নার বাক্স তো রয়েছেই। এরপর লতা বুঝিয়ে সুঝিয়ে চন্দনকে রাজি করায় বাইরে বাইরে গিয়ে তাদের ব্যবসার জন্য শাড়ি নিয়ে আসার জন্য। এখন যখন চন্দন চলে যায় লতা পুরোপুরি একা হয়ে যায়। একদিন বাজারে তাদের দোকানে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আসে, যে তার বেয়াইয়েরকে সাথে নিয়ে এসেছিল মেয়ের বিয়ের বেনারসি কিনতে। এখন চন্দনের দাদা বলে কাউকে কিছু দেখাতে হবে না, সেই দেখাবে। সে বেনারসির বদলে কিছু বালুচরি শাড়ি দেখায়, আর সেই শাড়িগুলোর দাম জানতে চাইলে সে ৪৫ টাকার শাড়ির জায়গায় আগে একটা এক বসিয়ে ১৪৫ টাকা দাম বলে, যাতে দোকানের কর্মচারীরা বেশ বিরক্ত হয়। কিন্তু লোকটি শাড়িটি হাতে নিয়ে বলে শাড়িটার দাম কিছু বেশিই লাগছে, কিন্তু সে লতাকে খুব বিশ্বাস করে, তার শাড়ির দোকানের প্রতি তাদের বেশ আস্থা আছে, তাই ১৪৫ টাকাতেই তারা শাড়িটা কিনে নিয়ে সেদিনকের মতন চলে যায়। পরের দিন যখন লতার দোকানে আসছিল তখন দেখে সেখানে বেশ হইচই হচ্ছে। আসলে আগের দিনে সেই ভদ্রলোকরা এসেছে, আর তারা বলছে যে জোর চুরি করে তারা ১০০ টাকা বেশি নিয়েছে। তারা দেখেছে শাড়িটার দাম ৪৫ টাকাই। এখন লতা সেখানে চলে আসে আর বলে আসলে তার বড় যা অসুস্থ, আর সেই কারণে তার বড় ভাসুরের মাথার অবস্থা ঠিক নেই, তাই হয়তো সে কিছুটা দাম বেশি বলে ফেলেছে। কিন্তু তারা জানি এই বিষয়টাকে কিছু রাগ না করে মেনে নেয়। এখন এই পরিস্থিতিতে তার বড় ভাসুর সেখান থেকে চলে যায়, আর লতা তাদেরকে সেই ১৪৫ টাকা ফেরত দিয়ে দেয়, আর সাথে সেই শাড়িটাও দেয় তাদের উপহার স্বরূপ। তার সাথে সে নতুন আরও শাড়ি দেখাতে থাকে, যার থেকে বেছে বেছে ভদ্রলোক আরও ১০টি শাড়ি কেনে। এইভাবেই লতা তার ব্যবসা দিনকে দিন বাড়িয়ে চলেছে। সে খরিদ্দারের সাথে খুবই ভালো ব্যবহার করে আর যথাযথ ঠিকঠাক দাম নেয়। একদিন রাত্রিবেলা লতা যখন বাড়ি ফিরছিল সে লক্ষ্য করে পিছনে তাকে কেউ একজন ফলো করতে করতে বাড়ির দিকে আসছে। সে যখন বাড়ি পৌঁছায় তখন পিসিমা বলে সেই লোকটি কে ছিল? চোখ দুটো টানা টানা, ভারী সুপুরুষ দেখতে। লতার সাথে তার কী কথা হয়েছে? লতা পিসিমার কথাটি বিশেষ আমল দেয় না। পিসিমা বলে কেন? ছেলেটাকে তো একদিন ঘরে ডেকে আনলেই হয়। লতা বলে সে বিবাহিত, তার এসব ভাবাও উচিত নয়। পিসিমা বলে সে যখন জীবিত ছিল তখন এই সংস্কারের বশে তার জীবনটা নষ্ট হয়েছে। কেন? মজা কি শুধু পুরুষরাই করতে পারে? নারীদের কি কোনো মজার অধিকার নেই? এই সকল কথা বলতে বলতে পিসির আত্মাটি অদৃশ্য হয়ে যায়। লতা লক্ষ্য করে কিছুদিন ধরেই সে লোকটি তাকে বারংবার ফলো করে চলেছে। একদিন সেই লোকটি তার বাড়ির গেট পর্যন্ত চলে আসে। সে লতাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পাশ থেকে একটা ট্রেন যাওয়াতে তার বিকট শব্দে লোকটির বলা কথা লতা কিছুই বুঝতে পারে না।
আবারও পিসিমা এসে লতাকে বলতে থাকে যে সেই লোকটি তো বারংবার তার পিছন পিছন আসছে, লতা তাকে আমল দিচ্ছে না কেন। লতা পিসিমার কথায় কোনো উত্তর দেয় না, কিন্তু লতাও বুঝতে পারে কিছুদিন ধরে তার মনটাও অন্যমনস্ক রয়েছে। কারণে অকারণে সে বারবার করে সেই লোকটির কথাই ভেবে চলেছে। একদিন লতা যখন ঘুমাচ্ছিল তখন তার পিসিশাশুড়ি এসে লতাকে ডেকে বলে যে সে এসেছে, যা দেখ গিয়ে। এখন লতা ছাদে উঠে দেখে সেই লোকটি সকালবেলা তার জন্য একটা গোলাপ নিয়ে এসেছে আর একটা চিঠি। এখন লতা দৌড়ে সেখানে যায়, কিন্তু ইতিমধ্যে লোকটি সেখান থেকে চলে যায়। সে নিচে গিয়ে দেখে চিঠি নেই, কিন্তু সেই লোকটি সেখানে গোলাপটি রেখে গেছে, যেটা দেখে লতার চোখ থেকে জল চলে আসে। এখন সে গোলাপটি সযত্নে তুলে নিয়ে গিয়ে নিজের ঘরের একটা ফুলদানিতে সেটাকে সাজিয়ে রাখে। এরপর একদিন দোকান থেকে ফেরার পথে খুব ঝড় বৃষ্টি হয়। লতা জঙ্গলের মধ্যে থেকে আস্তে আস্তে আবারও সেই লোকটিকে দেখতে পায়। আজ লতা সেই লোকটির কথা শুনতে দাঁড়িয়ে পড়ে। সে যখন বাড়ি ফেরে তখন তার হাত পা টলছিল। সে কোনো রকমে বাড়ির দরজায় করাঘাত করে। এই মুহূর্তে তাকিয়ে দেখে তার স্বামী চন্দন চলে এসেছে। চন্দনকে পেয়ে লতা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে চন্দনকে কিছু একটা বলতে চেয়েও বলতে পারে না। এর ঠিক 10 মাস বাদে তার একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। যেহেতু সেটা চৈত্র মাস ছিল, তাই তার মেয়ের নাম দেয় সে চৈতালি। এখন চৈতালি জন্মানোর পর থেকেই তার বড় জাউ সুস্থ হয়ে যায়। সকলের কোলে পিঠে আদরের যত্নে চৈতালি বড় হতে থাকে। কিন্তু লতা লক্ষ্য করে চৈতালিকে দেখতে হুবহু সেই পিসিমার মতন, এমনকি ঠোঁটের উপরে তিলটাও পিসিমার মতন। আস্তে আস্তে চৈতালিও বড় হয়ে যায়। সে এখন পূর্ণ যুবতী, কিন্তু চৈতালি হওয়ার পর থেকেই লতা আর তার পিসিশাশুড়িকে দেখতে পায় না। এখন তার পিসিশাশুড়িকে একমাত্র দেখতে পায় চৈতালি। এখন চৈতালি কলেজে পড়ে। এদিকে দৃশ্য দেখানো হয় বাংলাদেশে আর পাকিস্তানের যুদ্ধের সময়কার, যখন ওপার বাংলা থেকে শয়ে শয়ে শরণার্থী এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে আসছে। সালটা 1971। এখন চৈতালি অনেক বড় হয়ে গেছে। তার মা পিসিমার সেই গয়নার বাক্সটা এখন চৈতালিকে দিয়ে দেয়। চৈতালি বলে এত গয়না নিয়ে সে কী করবে, আর সেই পুরোনো কালের ডিজাইন, সে তো গয়নাগাটি পরে না। তার মা তো জানে তার জগৎ এখন পড়াশুনো নিয়ে, তাই সেগুলো নিয়েই সে মাথায় ঘামাতে চায় না। এদিকে চৈতালিকে দেখানো হয় যে কলেজে তার বান্ধবীদের সাথে মুক্তিযোদ্ধাদের সাহায্য করার কাজ করছে। সে যখন রাস্তা দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছে, তার পিসিমা তার পিছনে রয়েছে। পিসিমার সাথে চৈতালি সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলতে থাকে। এখন চৈতালি তার এক বন্ধু বেনুর সাথে মিলে ওই পার বাংলার লোকেদের নানাভাবে সাহায্য করে চলছে। তারা মুক্তিযোদ্ধাদের সব দিক থেকে সাহায্য করছে। এই নিয়ে সে যখন তার পিসি ঠাকুমার সাথে কথা বলে, তখন পিসি ঠাকুমা বলে সে একবার এর মধ্যে ফরিদপুরের বাড়ি থেকে ঘুরে এসেছে। তাদের এই ফরিদপুরের বাড়িতে এখন কত শরণার্থী রয়েছে, তার সেই ফেলে আসা বাড়ির কথা খুব মনে পড়ে। এখন এদিকে চৈতালি বলে তাদের আন্দোলন আর বেশি দিন চলবে না, কারণ টাকা পয়সার অভাবে অনেক সংগ্রামী এখন এই সংগ্রাম থেকে পিছনে সরে যাচ্ছে। তখন পিসিমা বলে এতদিন ধরে তার সেই 500 ভরি গয়না সে আগলে রেখেছিল, কিন্তু এখন সেই গয়নার যথার্থ ব্যবহারের সময় এসেছে। তাই এখন চৈতালি জানি এই মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যেই সেই 500 ভরি গয়না দান করে দেয়। তাহলেই এই গয়নাগুলোর এতদিনের যথোপযোগ ব্যবহার করা হবে। এখন এই কথা শুনে চৈতালি আর তার পিসি ঠাকুমা মিলে ঠিক করে বেনু আর তার দলবলের হাতে সেই 500 ভরি গয়না তুলে দেবে। আর তারা তাই করে। এইভাবেই পিসিমার গয়নাগুলোর সঠিক ব্যবহার হয় আর পিসিমার আত্মাও খুশি হয়ে ফিরে যায়। তো বন্ধুরা, এই ছিল গল্প।